বন্ধুরা, আজকের এই হৃদয়স্পর্শী কাহিনীটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এক নিভৃত গ্রাম পলাশপুরের। তখন ভর দুপুর, চারদিকে খাঁ খাঁ রোদ। গ্রামের ধুলোমাখা মেঠো পথে হঠাৎ এক বিশাল ধুলোর কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেল। গ্রামের শান্ত নিস্তব্ধতায় প্রথমে কেউ সেভাবে ভ্রুক্ষেপ করেনি, কিন্তু ধীরে ধীরে সেই ধুলোর আস্তরণ ভেদ করে একটি সুঠাম গাড়ির অবয়ব স্পষ্ট হয়ে উঠল। গাঢ় জলপাই রঙের সেই গাড়ির সামনে সগৌরবে উঠছিল জাতীয় পতাকা। সেটি ছিল ভারতীয় সেনার একটি শক্তিশালী জিপ। গাড়িটা যত কাছে আসছিল, গ্রামের শান্ত পরিবেশে ততটাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ছিল। আরে দেখ, ফৌজের গাড়ি এসেছে! একটি ছোট শিশু চিৎকার করে উঠতেই পাড়ার এক ঝাঁক খালি পা শিশু সেই চলন্ত গাড়ির পিছু পিছু ছুটতে শুরু করল। ঘরের মহিলারা কৌতূহলী চোখে দরজার আড়াল থেকে উঁকি দিচ্ছিলেন, মনে হাজারো প্রশ্ন। কার বাড়িতে এলো এই গাড়ি? কোনো বিপদ হয়নি তো? ধীরে ধীরে গাড়িটি গ্রামের অলিগলি পেরিয়ে একদম শেষ প্রান্তের সেই নির্জন কোণে গিয়ে দাঁড়াল, যেখানে সচরাচর গ্রামের মানুষের যাতায়াত কম। সেখানে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল এক জীর্ণ কুঁড়ে ঘর, যা কালের নিয়মে যেন মাটির সাথে মিশে যাওয়ার অপেক্ষায় দিন গুনছিল। দেওয়ালের মাটি খসে পড়েছিল অযত্নে, আর খড়ের চালটা অর্ধেক ভেঙে ঝুলছিল। সেই ভগ্নপ্রায় ঘরের সামনে বসেছিল এক যুবক, খালি পা, সারা শরীরে ধুলোবালি মেখা আর ঘামে ভেজা মুখ। সে একাগ্র মনে কাঠ কাটছিল। কুঠারের প্রতিটি কোপের সাথে তার দীর্ঘশ্বাস ভারী হয়ে উঠছিল, তবুও সে বিরামহীন কাজ করে যাচ্ছিল। তার নাম ছিল আকাশ। ভাগ্য যার কাছ থেকে জীবনের সবটুকু কেড়ে নিয়েছিল, কিন্তু সে হার না মানা জেদ নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আর্মির সেই গাড়িটি এসে আকাশের কুঁড়ে ঘরের সামনে সশব্দে থামল। চাকার উড়ন্ত ধুলো যখন থিতিয়ে এলো, তখন পুরো গ্রামের মানুষের উৎসুক দৃষ্টি ছিল সেই গাড়িটির উপর। কৌতূহলী প্রতিবেশীরা একটু দূর থেকে ভিড় জমাতে শুরু করল। গাড়ির দরজা তখনও বন্ধ। ভেতরের মানুষটি হয়তো নিজের মনের গহীনে জমে থাকা কোনো এক পুরনো যুদ্ধের সাথে লড়ছিলেন। কিছুক্ষণ পর ধীর গতিতে দরজা খুলল এবং বাইরে পা রাখলেন এক নারী। অঙ্গে সেনার গর্বিত উর্দি, কাঁধে ঝকঝক করছে মেজারের তারকা। মুখে এক কঠোর কাঠিন্য থাকলেও চোখের কোণে ছিল এক গভীর যন্ত্রণার ছায়া। তিনি ছিলেন মেজর মেঘলা চৌধুরী। তিনি কিছুক্ষণ উদাস নয়নে গ্রামের ধুলোবালির দিকে তাকালেন। গ্রামটি আগের মতোই ছিল, মাটির গন্ধও পাল্টায়নি, কিন্তু এর মাঝে তার নিজের জীবনটা আমূল বদলে গিয়েছে। মেঘলার নজর সরাসরি গিয়ে স্থির হল আকাশের উপর। দীর্ঘ ৫ বছর পর সেই মানুষটির মুখোমুখি দাঁড়িয়ে তার হৃৎপিণ্ড যেন আছড়ে পড়ছিল পাঁজরের দেওয়ালে। ৫টা দীর্ঘ বছর, যে মানুষটাকে তিনি নিজের হাতে দূরে ঠেলে দিয়েছিলেন, আজ তারই সামনে দাঁড়িয়ে। মেঘলা এক পা সামনে বাড়ালেন, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ যেন শত মনের পাথরের মতো ভারী মনে হচ্ছিল। প্রতিটি পদক্ষেপ তাকে তার অতীতের ভুলের কথা মনে করিয়ে দিচ্ছিল। আকাশ তখনও তার দিকে ফিরে তাকায়নি। সে নিজের কাজে মগ্ন ছিল, যেন বাইরের জগতের সাথে তার কোনো লেনদেন নেই। মেঘলা স্তব্ধ হয়ে তাকে দেখতে থাকলেন। তার দু চোখ তখন নোনা জলে ভরে উঠেছে। অবশেষে সবটুকু সাহস সঞ্চয় করে তিনি অস্ফুট স্বরে ডাকলেন, আকাশ। সেই জনমানবহীন নিস্তব্ধতায় শব্দটা আকাশের কানে গিয়ে পৌঁছাল। হাতের কুঠারটি শূন্যে থমকে গেল তার। সে অতি ধীরে মাথা তুলে সামনে তাকাল এবং পরক্ষণেই বিস্ময়ে তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। মেঘলা! তার কণ্ঠস্বর প্রবল আবেগে কেঁপে উঠল। পরস্পর একে অপরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। মনে হল সময় যেন থমকে দাঁড়িয়ে এই পুনর্মিলন দেখছে। মেঘলার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। হ্যাঁ আকাশ, আমি ফিরে এসেছি। তার গলা ভারী হয়ে এলো। আকাশ ধীর পায়ে উঠে দাঁড়াল এবং মেঘলাকে আপাদমস্তক খুঁটিয়ে দেখল। সেই নিখুঁত সেনাল উর্দি, মেজরের চকচকে স্টার। তারপর তার নজর মেঘলার বিষণ্ণ মুখে গিয়ে স্থির হল। তুমি এখানে কেন? অত্যন্ত শীতল কণ্ঠে প্রশ্ন করল আকাশ। মেঘলা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আকাশ, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। আকাশ একচিলতে শুকনো হাসল, যাতে কেবল কষ্টের প্রতিফলন ছিল। সে বলল, এখন আর নতুন করে কি কথা বলার বাকি আছে আমাদের মাঝে? মেঘলা ক্ষণকাল নিস্তব্ধ থেকে মাথা নিচু করে বললেন, আমার সাথে আবার আগের জীবনে ফিরে চলো।
মেঘলার এই কথাগুলো সেই নির্জন প্রান্তরে যেন প্রতিধ্বনি হতে লাগল। ভিড় করে আসা গ্রামবাসীরা আরও কাছাকাছি এসে দাঁড়াল, সবার কান খাড়া ওই দুজনের কথা শোনার জন্য। আকাশ কিছুক্ষণ স্থির হয়ে তাকে দেখল, তারপর এক তিক্ত হাসি হেসে বলল, ফিরে যাব? কোথায়? সেই জীবনে যেখান থেকে তুমি আমাকে মাঝপথে একলা ফেলে চলে গিয়েছিলে? মেঘলা অপরাধ বোধে চোখ নিচু করে বললেন, আমি সবকিছু আগের মতো ঠিক করে নিতে চাই। আকাশের কণ্ঠস্বর এবার অভিমানে ভারী হয়ে উঠল। ঠিক করতে চাও? 5 বছর মেঘলা, দীর্ঘ 5 বছর পর আজ হঠাৎ তোমার আমার কথা মনে পড়ল? চারদিকে এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা বিরাজ করছিল। ঠিক তখনই কুড়েঘরের ভেতর থেকে এক অতি কোমল শিশুর কণ্ঠস্বর ভেসে এলো, বাবা। দুজনেই চমকে সেই শব্দের দিকে তাকালো। একটি ছোট্ট শিশু খালি পায়ে কাদা মেখে হাসি মুখে দৌড়ে বাইরে এলো। বাবা দেখো আমি কি করেছি, বলতে বলতে সে সোজা এসে আকাশের পা জড়িয়ে ধরল। শিশুর ছোঁয়ায় আকাশের কঠোর মুখ মুহূর্তেই মোমের মতো গলে গেল। সে তাকে পরম আদরে কোলে তুলে নিল এবং জিজ্ঞেস করল, কি বানিয়েছিস রেয়াজ? শিশুটি খিলখিল করে হাসতে লাগল। মেঘলা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। তার নজর শিশুটির ওপর স্থির হয়ে গেল। বাবা, এই ডাকটি তার বুকে তীরের মতো বিঁধল। তার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। আকাশ, এই বাচ্চাটা কে? কাপা কাপা গলায় প্রশ্ন করলেন তিনি। আকাশ তার দিকে একদৃষ্টিতে তাকাল। এবার তার চোখে কেবল কঠোরতা ছিল। তাতে তোমার কি যায় আসে? মেঘলার হৃদয় যেন চুরমার হয়ে গেল। সে আর্তনাদ করে বলল, আমার অনেক কিছু যায় আসে, আমি সবটা জানতে চাই। আকাশ কিছুক্ষণ চুপ থেকে বাচ্চাটাকে নিচে নামিয়ে দিল এবং বলল, সোনা, তুই ঘরের ভেতরে যা। শিশুটি ধীরে ধীরে ভেতরে চলে গেল। এখন সেখানে কেবল নিস্তব্ধতা আর দুজন মানুষ, যারা একসময় একে অপরের প্রাণ ছিল। সত্যিটা জানতে চাও তো? প্রশ্ন করল আকাশ। মেঘলা মরিয়া হয়ে মাথা নাড়লেন। হ্যাঁ, আমি জানতে চাই। আকাশ এক গভীর দীর্ঘশ্বাস নিল এবং তার কণ্ঠস্বর বাষ্পরুদ্ধ হয়ে এলো। তাহলে শোনো, কিন্তু এই নির্মম সত্যিটা শোনার আগে তোমাকে সেই সব স্মৃতি মনে করতে হবে যা তুমি সাফল্যের আড়ালে ভুলে গিয়েছ। মেঘলার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল এবং স্মৃতির পাতায় অতীতের ছবিগুলো একে একে ফুটে উঠতে লাগল। কয়েক বছর আগের কথা, সেই পলাশপুর গ্রামের এক শান্ত সকাল, যেখানে প্রতিদিনের শুরুটা হতো খুব সাধারণভাবেই। মাটির উঠোন, মাটির উনুনের সোদা গন্ধ আর মানুষের অমলিন হাসি। সেই গ্রামেই থাকত আকাশ, খুব সহজ সরল। প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকলেও মানুষ হিসেবে সে ছিল অত্যন্ত উদার। তার জীবনটা খুব একটা চাকচিক্যময় ছিল না, কিন্তু তার চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে ছিল মেঘলা। মেঘলা ছিল একজন অত্যন্ত মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী মেয়ে, যার চোখে ছিল অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন। তাদের প্রথম দেখা হয়েছিল শহরের এক কোচিং সেন্টারে। শুরুতে পড়াশোনা নিয়ে কথা, তারপর বন্ধুত্ব, আর শেষমেশ তা গভীর প্রেমে রূপ নিল। তুমি অনেক উঁচুতে পৌঁছাবে মেঘলা, আকাশ প্রায়ই কাকে অনুপ্রেরণা দিত। আর তুমি কি তখনও আমার পাশে থাকবে? মেঘলা হেসে জিজ্ঞেস করত। যতদিন প্রাণ আছে ততদিন, আকাশ এক মুহূর্ত না ভেবেই উত্তর দিত। সমাজ ও অভাবের বাধা পেরিয়ে তারা বিয়ে করল। ছোট একটা ঘর, যৎসামান্য আয়, কিন্তু তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। বিয়ের পরেও মেঘলা তার লক্ষ্যের পথ থেকে সরে আসেনি। সে বড় অফিসার হতে চেয়েছিল। আর আকাশ, সে নিজের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে মেঘলার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তুমি শুধু তোমার পড়ায় মন দাও, ঘরের সব দায়িত্ব আর খরচ আমি সামলে নেব। আকাশ এই কথা বলে দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটত। কখনো মজুরি করত, কখনো ছোটখাটো কাজ। নিজে না খেয়ে থাকলেও মেঘলার জন্য দামি বই আর নোটস আনতে সে কখনো কার্পণ্য করেনি। সময় বয়ে চলল এবং আকাশের ত্যাগের ফল মিলল। মেঘলা চৌধুরী ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে নির্বাচিত হলেন। পুরো পলাশপুর গ্রামে আনন্দের জোয়ার বয়ে গেল। আকাশের চোখে ছিল প্রাপ্তির জল। সে বলেছিল, দেখলে তো, আমি জানতাম তুমি পারবে। কিন্তু ঠিক এখান থেকেই সম্পর্কের সুতো ছিঁড়তে শুরু করল। নতুন উর্দি, মেজরের পদমর্যাদা আর এক রাজকীয় জীবন। মেঘলার জগৎটাই বদলে গেল। ধীরে ধীরে মেঘলার আচরণে পরিবর্তনের ছায়া পড়ল। সে বলতে শুরু করল, আকাশ, তুমি বুঝতে পারছ না, আমাদের দুজনের দুনিয়া এখন একদম আলাদা। আকাশ শুধু নীরবে শুনে যেত। সে বুঝতেই পারছিল না তার সহধর্মিণী, যে একসময় তার সাথেই জীবনের স্বপ্ন দেখত, সে কেন হঠাৎ এতটা পর হয়ে যাচ্ছে। আর এই বিচ্ছেদের পেছনে মূল কারিগর ছিলেন মেঘলার বাবা প্রতাপ চৌধুরী, যিনি এই অসম বিয়েটা
কোনোদিনই মনে প্রাণে মেনে নিতে পারেননি। একজন সাধারণ মজদুরের সাথে বিয়ে? তুমি এখন দেশের অফিসার, তোমাকে উঁচু স্তরের মানুষের সাথে মিশতে হবে। এই বিষাক্ত কথাগুলো তিনি প্রতিনিয়ত মেঘলার কানে ঢালতেন। একদিন প্রতাপ চৌধুরী আকাশের কাছে গিয়ে শাসিয়ে এলেন, তুমি মেঘলার যোগ্য নও, ওর উজ্জ্বল ভবিষ্যতের পথ থেকে সরে দাঁড়াও। আকাশ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে বলেছিল, আমি আমার ভালোবাসাকে ছাড়তে পারব না। তখনই প্রতাপ চৌধুরী কুটিল হেসে বলেছিলেন, তাহলে আমিই তোমায় ওর জীবন থেকে মুছে দেব। পরের দিনই মেঘলার কাছে এক সাজানো মিথ্যে খবর পৌঁছাল। আকাশ তোমাকে ঠকাচ্ছে, তোমার আড়ালে সে অন্য এক মহিলার সাথে সম্পর্কে লিপ্ত। মেঘলা ভেতরে ভেতরে ভেঙে পড়লেন। তিনি একবারও আকাশের সাথে সরাসরি কথা বললেন না বা তাকে কৈফিয়ত চাওয়ার সুযোগ দিলেন না। অভিমানে ও রাগে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমাদের বিচ্ছেদ হওয়া দরকার। আকাশ বজ্রাহত হয়ে বলেছিল, মেঘলা, আমার অপরাধটা কি? অন্তত একবার তো আমার কথা শোনো। কিন্তু মেঘলা নিষ্ঠুরভাবে জবাব দিয়েছিলেন, শোনার মতো আর কিছুই নেই, তুমি আমার স্ট্যাটাসের যোগ্য নও। এই নির্মম বাক্যগুলো আকাশের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিল। অল্প সময়ের ব্যবধানে ডিভোর্স হয়ে গেল, আর এভাবেই দীর্ঘদিনের সাজানো সংসারটা ছারখার হয়ে গেল। মেঘলা শহর ছেড়ে চলে গেলেন, আর আকাশ একা হয়ে গেল তার যন্ত্রণার পাহাড় নিয়ে। কিন্তু গল্পের ট্র্যাজেডি এখানেই শেষ হয়নি। আসল কষ্ট তো তখনও বাকি ছিল। ডিভোর্সের কয়েকদিন পর আকাশ এক গোপন সত্যি জানতে পারল, মেঘলা মা হতে চলেছেন। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে বিড়বিড় করে বলল, আমার সন্তান। সে ব্যাকুল হয়ে মেঘলার দরজায় ছুটে গিয়েছিল, কিন্তু প্রতাপ চৌধুরীর রক্ষীরা তাকে ভেতরে ঢুকতে দেয়নি। সে এখন তোমার কেউ নয়, আর ওই বাচ্চাটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সে এই পৃথিবীতে আসবে না। প্রতাপ চৌধুরী ঠান্ডা মাথায় তাকে হুমকি দিয়েছিলেন। আকাশের হৃৎপিণ্ড যেন থেমে গিয়েছিল। সে আর্তনাদ করে বলেছিল, না, আমার সন্তানকে আমি মরতে দেব না। তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই দিন আকাশ মানসিকভাবে মৃতপ্রায় হয়ে গিয়েছিল, কিন্তু নিয়তি হয়তো অন্য কোনো নকশা তৈরি করছিল। লোকমুখে সে খবর পেল যে শিশুটি পৃথিবীতে এসেছে এবং কোনো এক অনাথাশ্রমের কাছাকাছি তাকে রাখা হয়েছে। সেই মুহূর্তেই আকাশ শপথ নিল, আমি ওকে মানুষের মতো মানুষ করব, দুনিয়া যাই বলুক না কেন। তারপর শুরু হল এক অসহায় বাবার কঠিন যুদ্ধ। দিনরাত দিনমজুরি করে নিজে আধপেটা খেয়ে সে ছেলেকে আগলে রাখল। সে ছেলের নাম রাখল আবির। তুই আমার সব আবির, সে প্রায়ই ছেলেকে বুকে জড়িয়ে বলত। মেঘলা বর্তমানে ফিরে এলেন এবং নিজেকে সেই ভাঙা কুঁড়েঘরের সামনে আবিষ্কার করলেন। এখন এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা। আকাশের সেই প্রশ্নটি তখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, 5 বছর পর তুমি কেন ফিরে এসেছ? চারদিকের পরিবেশ একদম নিথর হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল প্রকৃতিও উত্তরের অপেক্ষায় কান পেতে আছে। মেঘলা মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, তার দুচোখ বেয়ে অনবরত জল পড়ছিল। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গিয়েছিল, কোনো শব্দ বেরোচ্ছিল না। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু স্বর ফুটল না। আকাশ তার দিকে তাকিয়েছিল, তার চোখে এখন আর আগের মতো ক্ষোভ ছিল না, ছিল কেবল এক দীর্ঘ ক্লান্তির ছাপ। বলো মেঘলা, এখন আসার কারণটা কি? মেঘলা সবটুকু শক্তি সঞ্চয় করে বললেন, কারণ আমি সব সত্যি জানতে পেরেছি আকাশ। আমি ভুল ছিলাম, আমি তোমার উপর বিশ্বাস না রেখে মিথ্যে অপবাদকে সত্যি মেনে নিয়েছিলাম। তার গলা প্রবলভাবে কাঁপছিল, কিন্তু এখন আমি সবকিছু আগের মতো করে দিতে চাই, আমায় ক্ষমা করো। এক গা ছমছমে নিস্তব্ধতা নেমে এলো। আকাশ ম্লান হাসল, যে হাসিতে এক অদ্ভুত হাহাকার মিশেছিল। ঠিক করতে চাও? তোমার কি মনে হয় সব সত্যি আবার আগের মতো ঠিক হওয়া সম্ভব? মেঘলা আকুতি ভরা চোখে তাকালেন। হ্যাঁ আকাশ, যদি তুমি চাও তবে অবশ্যই সম্ভব। আকাশ দৃঢ় কণ্ঠে জবাব দিল, কিন্তু আমি আর তা চাই না। এই কথাটি শোনা মাত্র মেঘলা যেন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলেন। তার চোখের আশার আলো এক নিমিষে নিভে গেল। কেন আকাশ? আমি সত্যিই নিজেকে বদলে নিয়েছি, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্তও বাঁচতে পারব না। আকাশ তার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, আর আমি তোমার সাথে কোনো দিন থাকতে পারব না। চারদিকে এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। ঠিক সেই সময় গ্রামের কৌতূহলী মানুষের ভিড় আরও বাড়তে শুরু করল। কি ব্যাপার, এই মহিলা অফিসারটি কে? জনৈক গ্রামবাসী প্রশ্ন তুলল। ধীরে ধীরে প্রায় পুরো গ্রাম সেখানে জড়ো হয়ে গেল।
সবার দৃষ্টি তখন আকাশ আর মেঘলার ওপরে। আরে, এ তো আকাশের সেই বউ যে ওকে 5 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল। ভিড়ের ভেতর থেকে ফিসফিসানি শুরু হল। মেঘলা চারদিকে অসহায়ভাবে তাকালেন এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে এলো। আকাশ, এই সব কথা সবার সামনে বলো না প্লিজ, অনুরোধ করলেন তিনি। আকাশ শান্ত স্বরে বলল, সবার সামনেই হওয়া উচিত মেঘলা। সত্যিটা বছরের পর বছর গোপন রেখেই তো আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। উপস্থিত ভিড় একদম নিস্তব্ধ হয়ে গেল। সবাই মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিল। মেঘলা এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। ঠিক আছে, আজ সবার সামনেই সব সত্য উন্মোচিত হোক, বললেন মেঘলা। পুরো পলাশপুর গ্রাম তখন স্তব্ধ। হ্যাঁ, আমিই সেই ভুল করা মানুষ, যে নিজের স্বামীর উপর আস্থা রাখেনি এবং মিথ্যে ছলনাকে ধ্রুব সত্য বলে মেনে নিয়েছিল। আর আজ আমি নিজের গর্ভজাত সন্তানকে চিনতে পারছি না। মেঘলার আর্তনাদে পরিবেশ ভারী হয়ে উঠল। গ্রামবাসীরা অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, আরে, এটা ওর ছেলে, ও জানতও না এতকাল। মেঘলার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল। আমি কিছুই জানতাম না আকাশ, আমাকে এক অন্ধকার সত্যের আড়ালে রাখা হয়েছিল। আকাশ এবার চড়া গলায় বলল, কিন্তু তুমিও তো কোনোদিন সত্যিটা জানার চেষ্টা করনি। তুমি একবারও কি আমাকে এসে জিজ্ঞেস করেছিলে যে কেন এমনটা হলো? তুমি শুধু একতরফা বিচার করে আমাকে ত্যাগ করেছিলে। মেঘলা নির্বাক হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে হাত জোড় করে আকাশের সামনে দাঁড়ালেন। আমি স্বীকার করছি আমি অপরাধী, কিন্তু আমাকে একটিমাত্র সুযোগ দাও আকাশ, আমি আমাদের সংসার আবার নতুন করে সাজাব। ভিড় এখন উত্তেজনার চরমে। সবার মনে একটাই প্রশ্ন, আকাশ কি তাকে ক্ষমা করে দেবে, নাকি ঘৃণা করবে? ঠিক তখনই ঘরের ভেতর থেকে ছোট আবির আবার বাইরে এলো। বাবা, সে গুটি গুটি পায়ে ওই দুজনের কাছে গিয়ে দাঁড়াল। সে মেঘলাকে অচেনা দৃষ্টিতে দেখে জিজ্ঞেস করল, বাবা, এই কাকিমাকে? এক অদ্ভুত স্তব্ধতা গ্রাস করল সবাইকে। আকাশ কিছুক্ষণ থমকে থেকে অতি কষ্টে বলল, আবির, উনি তোমার মা হন। পুরো গ্রাম এই কথায় চমকে উঠল। মা? আবির অবাক চোখে মেঘলার দিকে তাকাল। মেঘলার দু চোখ থেকে আনন্দের ও যন্ত্রণার জল একসাথে নামল। হ্যাঁ বাবা, আমিই তোর অভাগী মা। আবির ধীরে ধীরে মেঘলার কাছে গিয়ে তার হাতটা ধরল এবং অতি মায়ায় ডাকল, মা। এই একটি শব্দই মেঘলার সবটুকু কঠোরতা ভেঙে চুরমার করে দিল। সে হাউ হাউ করে কেঁদে উঠে আবিরকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আমার সোনা মানিক। আকাশ দূর থেকেই দৃশ্য দেখছিল। তার নিজের চোখও অজান্তে ভিজে উঠল, কিন্তু সে দৃঢ়ভাবে নিজেকে সামলে নিল। আকাশ, মেঘলা কাঁদতে কাঁদতে বললেন, আমাকে একটি সুযোগ দাও, আমরা আবার সেই পুরনো পলাশপুরের দিনগুলোতে ফিরে যাই। পুরো গ্রামবাসীর চোখ এখন আকাশের দিকে। আকাশ তার ছেলের দিকে তাকাল, তারপর মেঘলার দিকে। তার সামনে এখন দুটি জীবন, একটি তার ফেলে আসা অতীত, অন্যটি তার বর্তমানের কঠিন বাস্তবতা। চারদিকের বাতাস যেন থমকে গেল উত্তরের অপেক্ষায়। আকাশ, কথা বলো, মেঘলা শেষবারের মতো আকুতি জানালেন। পুরো পলাশপুর গ্রাম যেন শ্বাস নিতেও ভুলে গেল। আকাশের চোয়াল শক্ত হয়ে উঠল। কয়েক মুহূর্ত কোনো শব্দ নেই। তারপর আকাশ অতি ধীরস্থিরভাবে বলল, মেঘলা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। মেঘলার চোখে আশার আলো ঝিলিক দিয়ে উঠল। তার বুকটা ধক করে উঠল। তাহলে চলো আমরা। কিন্তু আকাশ তাকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু ক্ষমা করার মানে এই নয় যে আমি তোমার সাথে আবার সংসার করব। এই কথাই সবাই স্তম্ভিত হয়ে গেল। আরে, এ কি বলল আকাশ? এত বড় মেজরের প্রস্তাব ফিরিয়ে দিল? গ্রাম জুড়ে গুঞ্জন শুরু হল। মেঘলা যেন জীবন্ত পাথরে পরিণত হলেন। তার মুখের তেজ এক নিমেষে মিলিয়ে গেল। কেন আকাশ? রুদ্ধ কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। আকাশের কণ্ঠস্বর এবার ছিল শিলাখণ্ডের মতো শক্ত। কারণ 5 বছর আগে তুমি যেদিন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, সেদিন এই আকাশ মানুষটা মরে গিয়েছিল। যে আকাশ তোমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসত, সে এখন আর বেঁচে নেই। মেঘলার চোখের জল বাঁধ মানছিল না। সে অস্ফুট স্বরে বলল, কিন্তু আমি তো ফিরে এসেছি, আমি সব ক্ষত মুছে দেব। আকাশ মাথা নেড়ে বলল, কিছু ক্ষত কোনোদিন মোছে না মেঘলা, সেগুলোকে কেবল সাথে নিয়ে বেঁচে থাকতে হয়। আমি দ্বিতীয়বার ভেঙে চুরমার হওয়ার ক্ষমতা আর রাখি না। কাঁচ একবার ভেঙে গেলে তার আগের মতো জোড়া লাগে না।
মেঘলা অসহায়ভাবে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। মনে হলো তার সারা দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে। তাহলে আমাদের মাঝে এখন আর কি অবশিষ্ট রইল? আকাশ তার ছোট ছেলের দিকে তাকিয়ে বলল, এখন শুধু ধ্রুব সত্যটুকু বেঁচে আছে। আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আর অবশিষ্ট নেই। এখন আমাদের সম্পর্ক হবে কেবল আবিরের বাবা আর মা হিসেবে। পুরো ভিড় একদম নিথর হয়ে রইল। ঠিক সেই মুহূর্তে মেঘলা নিজের চোখের জল মুছে এক নতুন তেজে উঠে দাঁড়ালেন। তার চোখে এখন আর পরাজয়ের গ্লানি নেই, বরং এক নতুন শপথের আলো। আকাশ, যাওয়ার আগে আর একটি সত্যি সবার জানা দরকার। মেঘলার কণ্ঠস্বর এবার গ্রামে প্রতিধ্বনিত হল। তিনি নিজের উর্দির পকেট থেকে একটি মোবাইল ফোন বের করলেন এবং একটি অডিও রেকর্ডিং প্লে করলেন। স্পিকারে এক কর্কশ পুরুষ কণ্ঠ ভেসে এল, যদি আকাশ আমাদের সম্মান আর প্রতিপত্তির মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়, তবে আমি মেঘলাকে ওর বিরুদ্ধে এমনভাবে খেপিয়ে দেব যে ও নিজেই আকাশকে ত্যাগ করবে। রেকর্ডিং শুনে গ্রামের মানুষ আঁতকে উঠল। আরে, এ তো মেঘলার বাবার গলা। নিজের জামাইয়ের নামে এমন কুৎসা রটিয়েছেন উনি। মেঘলা কান্না ভেজা গলায় বললেন, হ্যাঁ, এটা আমার বাবা প্রতাপ চৌধুরীর গলা। উনি মিথ্যের পাহাড় সাজিয়ে আমার সুখের সংসার ভেঙে দিয়েছিলেন এবং আমাকে আসল সত্য থেকে শত যোজন দূরে রেখেছিলেন। উপস্থিত মানুষেরা ঘৃণায় থুথু ফেলল। ধিক্কার, এমন বাবার মুখে ধিক্কার যে নিজের মেয়ের ঘর জ্বালিয়ে দেয়। মেঘলার কণ্ঠস্বর এবার আরও দৃঢ় হল। আজ আমি এই সবার সামনে ঘোষণা করছি, যে চৌধুরী বংশের আভিজাত্য নিয়ে আমি অহংকার করতাম, আজ সেই পরিচয় আমি বর্জন করলাম। গ্রামবাসী বিস্ময়ে হতবাক। আজ থেকে আমি কেবলই মেঘলা। আমি কারও পদবি বা মিথ্যা আভিজাত্যের পরিচয় নিয়ে বাঁচতে চাই না। আমি কেবল আমার ভুল থেকে শিক্ষা নেওয়া এক সাধারণ মানুষ হতে চাই। আকাশ এই সব শুনে স্তব্ধ হয়ে গেল। তার চোখে মেঘলার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা আর মমতা ফুটে উঠল। মেঘলা আকাশের দিকে ফিরে বললেন, আকাশ, আমি তোমার কাছে আর ভালোবাসা ভিক্ষা চাইছি না। আমি জানি আমি তা পাওয়ার যোগ্যতা হারিয়েছি। শুধু আমাকে একটি সুযোগ দাও আবিরের মা হওয়ার দায়িত্ব পালন করতে। এক গভীর নিস্তব্ধতা নেমে এলো চারদিকে। আকাশ তার ছেলের দিকে তাকাল। আবির কৌতূহলী হয়ে দুজনের দিকে তাকাচ্ছিল। সে তার বাবার হাত ধরে বলল, বাবা, মা কি আমাদের সাথে থাকবে? এই প্রশ্নটি যেন উপস্থিত সবার হৃদয়ে তীরের মতো বিঁধল। আকাশ এক দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, আবির, উনি তোর জন্মদাত্রী মা। উনার পূর্ণ অধিকার আছে তোর সাথে থাকার। উনি তোর সাথে থাকতে পারেন, দেখা করতে পারেন। কিন্তু মেঘলার নিঃশ্বাস যেন আটকে গেল। আকাশ বলতে থাকল, কিন্তু আমাদের মাঝে এখন আর একটাই পরিচয় থাকবে। আমরা আবিরের অভিভাবক, তার বেশি কিছু নয়। মেঘলার চোখ থেকে অঝোর ধারায় জল নামল, কিন্তু এবার তিনি শান্তভাবে মাথা নিচু করে তা মেনে নিলেন। আমি জানি আমি যা হারিয়েছি তা অপূরণীয়, কিন্তু আমার বাকি জীবনটা আমি আমার সন্তানের জন্য উৎসর্গ করব। আকাশ আর কিছু বলল না, কেবল সন্তানের মাথায় পরম স্নেহে হাত রাখল। কিছুক্ষণ সেখানে এক বিষণ্ণ নিস্তব্ধতা বিরাজ করল। তারপর মেঘলা ধীরে ধীরে আবিরের হাত ধরলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন, আকাশ, আমি ওকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে আসিনি। আমি কেবল ওর দেখাশোনা করতে ওকে সাথে নিতে চাইছি। আকাশ চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব থেকে মাথা নাড়ল এবং বলল, ওর খেয়াল রেখো মেঘলা, মনে রেখো, ওই আমার দুনিয়া। মেঘলার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। এখন ও আমারও দুনিয়া আকাশ। আবির আকাশের হাত ছেড়ে ধীরে ধীরে মেঘলার হাত ধরে হাঁটতে শুরু করল। ভিড় করে থাকা গ্রামবাসীরা সসম্মানে পথ ছেড়ে দিল। মেঘলা আবিরকে নিয়ে সেই দামি আর্মি জিপের কাছে পৌঁছলেন। দরজা খুলে তাকে পরম মমতায় ভেতরে বসালেন এবং নিজে চালকের আসনে বসলেন। মা, আমরা কোথায় যাচ্ছি? আবির সরল মনে প্রশ্ন করল। মেঘলা তার কপালে চুমু খেয়ে বললেন, এক নতুন ভোরের সন্ধানে বাবা। জিপটি স্টার্ট নিল এবং ধীরে ধীরে গ্রামের মেঠো পথ দিয়ে এগিয়ে চলল। চাকার পেছনে আবার ধুলো উঠতে শুরু করল, কিন্তু এবার সেই ধুলো যেন সমস্ত তিক্ত অতীতকে চিরতরে চাপা দিয়ে এক নতুন যাত্রার ইঙ্গিত দিচ্ছিল। আকাশ ঠায়ে দাঁড়িয়ে সেই চলন্ত গাড়ির দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না তার দৃষ্টিসীমার আগালে চলে গেল। তার চোখে অশ্রু থাকলেও মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে হয়তো তার সংসার হারিয়েছিল, কিন্তু নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মানকে বাঁচিয়ে রাখতে পেরেছিল। আর মেঘলা তার সব আভিজাত্য হারিয়ে জীবনের সবচেয়ে পবিত্র দায়িত্বটি খুঁজে পেয়েছিলেন। বন্ধুরা,
সম্পর্ক গড়ে ওঠে গভীর বিশ্বাসের ওপর আর একটি ছোট্ট মিথ্যে সেই দীর্ঘদিনের আস্থাকে মুহূর্তেই চূর্ণ করে দিতে পারে প্রকৃত ভালোবাসা কখনো কখনো এক ছাদের নিচে থাকা নয় বরং দায়িত্ব পালনের মাঝেই বেঁচে থাকে যদি এই কাহিনীটি আপনাদের হৃদয়ে দোলা গিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এরকম আরও আবেগঘন গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আকাশের এই কঠিন সিদ্ধান্ত কি আপনার কাছে সঠিক মনে হয়েছে কাহিনীটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ